আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এপ্রিল জুড়ে প্রায় সারা দেশেই থাকবে তীব্র অতি তীব্র তাপ প্রবাহ, হিটস্ট্রোকে ভেদ করে এক ও পাবনায় 2 জনের মৃত্যু। এপ্রিল জুড়ে প্রায় সারা দেশেই থাকবে তীব্র অতি তীব্র তাপ প্রবাহ, হিটস্ট্রোকে মেহেরপুরে 1 ও পাবনায় 2 জনের মৃত্যু। 23 বাংলাদেশি নাবিক সহ মুক্ত জাহাজ আমিরাতের হামরাইয়া বন্দরের বহির্নোঙরে, বাংলাদেশ মিশন ও জাহাজ মালিক কর্তৃপক্ষের বৈঠক আজ। এবং 2 দিনের সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির। 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। এপ্রিল মাস জুড়ে তীব্র অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে আক্রান্ত খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, পাবনার পাশাপাশি নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে রংপুর অঞ্চলে। আবহাওয়াবিদরা বলছেন, বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিতে তাপপ্রবাহ কমবে না। মেহেরপুরে গাংনীতে হিটস্ট্রোকে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও পাবনার চাটমোহরে হিটস্ট্রোকে মারা গেছেন 2 জন। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। 10 বছরের মধ্যে চলতি এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরমে অস্থির প্রায় পুরো দেশবাসী। চলতি মাসের শুরুতেই মাঝারি থেকে তীব্র এবং গত কদিন অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 2/3 লোকজন বেড়াচ্ছি না এই গরমে। এখন কি করব, যাত্রী কম, ভাড়া কম, এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম যে গাড়ি চালাবে এক টিপেই শরীর যাচ্ছে এলে আর কোনো কিছু আরেকবার যাবো আর নিজের দেহের ভিতরে শান্তি পাচ্ছে না, আর ভাড়া মারবে কিভাবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা গত 10 বছরের রেকর্ড অতিক্রম করেছে। দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের সবকটি জেলাসহ রাজশাহী ও পাবনা অতি তীব্র তাপপ্রবাহে দেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হয়ে উঠেছে। গরমে আমরা যে কাজ করছি সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে আগুন পড়ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কাজকর্ম ঠিক মতন করতে পারতেছি না। পানি নেই বললেই চলে। অনেকের বাড়ি সাবমার্শাল আছে, ওই জায়গা থেকে পানি মিশে মাপা পানির মতো আনতে হচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোরে 250 শয্যার হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। প্রখর রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। মেহেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পশ্চিমাংশে যে রাজ্যগুলো আছে ভারতে, সেখানে একটা ভালো বৃষ্টির প্রভাব লাগবে, প্লাস লোকালি কিছু বৃষ্টির প্রভাব লাগবে। 2-4 হলে আমাদের তাপমাত্রাটা কমে আসবে, কিন্তু এরকম সম্ভাবনা আপাতত সামনের 10 দিন তেমন একটা দেখিনি আমরা। এই জন্য তাপপ্রবাহ যেটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা অঞ্চল ভেদে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার নতুন করে তাপপ্রবাহ অঞ্চল হিসেবে রংপুরে তাপমাত্রা বেড়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরের বহির্নোঙরে রয়েছে। জাহাজটি মূল জেটিতে যাওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষা রয়েছে। এমভি আবদুল্লাহ 23 নাবিক সহ 12 মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ার 31 দিন পরে মুক্তি পায়। দুবাই থেকে বিদেশস্থানের তথ্য ভিডিওচিত্রের সহযোগিতায় তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝাই বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর চলতি বছরের 12 মার্চ দখল করে নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। জাহাজ ও নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা চালায় সরকার, চলে কূটনৈতিক তৎপরতাও। জাহাজ ও নাবিকদের মুক্তির ব্যাপারে চলমান সমঝোতা সফলভাবে শেষ হওয়ার পর দস্যুরা জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় 14 এপ্রিল। জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরাইয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছে জাহাজটি। অনুমতি পেলে বন্দর জেটিতে ভিড়বে।
জাহাজ মালিক ও বাংলাদেশ মিশনের মধ্যে সোমবার সকালে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর জানা যাবে এমভি আবদুল্লাহ 23 নাবিক ও জাহাজটির কি অবস্থা। এমভি আবদুল্লাহকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন। জাহাজটির কর্তৃপক্ষ সঙ্গে থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার পর সেখান থেকে 2 জন নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন। বাকিরা ওই জাহাজে করেই কার্গো নিয়ে ফিরবেন চট্টগ্রাম বন্দরে। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। সৌদি আরবের পর এবার কাতার থেকেও বাকিতে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের 2 দিনের সফরে বন্দি বিনিময় সহ 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংকট ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি আর জনশক্তি থাকবে আলোচনার টেবিলে। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য সহ জ্বালানি খাতে সহযোগিতা পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায়। আমরা সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্ট আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। মন্ত্রী জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঢাকার মিরপুরে একটি সড়কের নামকরণ হবে কাতারের আমিরের নামে। সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি বিমান হামলায় 18 শিশু সহ 22 জন নিহত হয়েছে। এমনকি হামলায় নিহত এক মায়ের পেট থেকে জীবিত এক মেয়ে শিশু বের করেছে চিকিৎসকরা। 1.4 কেজি ওজনের ওই শিশু এখন চিকিৎসাধীন রয়েছে। ওই হামলায় নিহত হয়েছে তার স্বামী ও আরেক মেয়েও। এদিকে নুসাইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় 7 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। খান ইউনিস শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের 2 সপ্তাহ পর একটি হাসপাতাল প্রাঙ্গণের গণকবর থেকে 180টি মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইনের সিভিল ডিফেন্স ও প্যারামেডিকের সদস্যরা। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা গাজায় অব্যাহত হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে $95 বিলিয়ন প্যাকেজ অনুমোদন পাশ হয়েছে। এর মধ্যে 60.84 সহায়তা পাবে ইউক্রেন, $26.4 বিলিয়ন পাবে ইসরায়েল এবং $8.12 বিলিয়ন পাবে তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চল। আগামী 26 এপ্রিল হবে ভারতের লোকসভা নির্বাচনের 2য় দফা ভোট গ্রহণ। দলগুলোর মধ্যে ভোট যুদ্ধ হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের 89টি আসনে। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতাসীন বিজেপি একাই 330 থেকে 350 আসন পেতে পারে। রাজীব বেগ জানাচ্ছেন বিস্তারিত। গেল 19 এপ্রিল প্রথম দফা ভোটের মাধ্যমে শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। সে দফায় ভোট পড়েছে 60%। পশ্চিমবঙ্গ ও মণিপুরে হয়েছে বিচ্ছিন্ন সংঘর্ষ। দ্বিতীয় ধাপে 13টি রাজ্যের 89টি আসনে হবে ভোট। ভারত মাতা কি। দক্ষিণের রাজ্যগুলোতে আধিপত্য ধরে রাখতে প্রথম দফার পরপরই প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের সমাবেশ শেষে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে প্রচারে নামেন তিনি। দক্ষিণে প্রচারণায় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এবারে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর রয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেসের অবস্থা নড়বড়ে করতে তৎপর হলেও পিছিয়ে নেই মমতা ব্যানার্জির দলও।
এদিকে ভারতের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির অন্যতম অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা বলেছেন 2019 সালের চেয়ে এবারের লোকসভা নির্বাচনে আরো ভালো করবে বিজেপি। বিজেপি একাই 330 থেকে 350টি আসন পেতে পারে বলে মনে করেন তিনি। Everybody is allowed to have a forecast. My forecast is that based on the evidence available and statistical probabilities, they should get somewhere between 330 and 350 on their own. বিরোধী কংগ্রেস নিয়ে এই অর্থনীতিবিদ বলেছেন তাদের জোটের সমস্যা হলো নেতৃত্ব। What perhaps went wrong with the alliance? Because it depends on leadership, as we said, and the economy. The economy is not really helping the opposition much. দেখছেন চ্যানেলের সংবাদ, এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় 4 বছর বয়সের শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল 5:30টার দিকে রূপনগর আবাসিক এলাকার 20 নম্বর রোডের একটি বাসার গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায় বিকালে শিশুটি রাস্তায় খেলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে গিয়ে একটি প্রাইভেট কারের ভেতরে নির্যাতন করে। পরে শিশুটির মা ও স্থানীয়রা দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে। এ ব্যাপারে রূপনগর থানায় মামলা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা যে অভিযুক্তকে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং ওই যে ভিকটিমকে ডিএনসিসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এবার যা রয়েছে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে 3 ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় ভাগাড় হিসেবে পরিচিত শরীয়তপুরের ডামুড্ডার মাতারবাড়ি খালের পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এতে জনমনে ফিরে এসেছে স্বস্তি। খাল পুনঃখননে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠিত করেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জানাবো খেলার খবর।